আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর বেরুবাড়ির বাড়াবাড়ি। বাড়ি থেকে না বেরুতেই বেরুবাড়ি। দমদম থেকে প্লেনে চেপে দেখতে না দেখতেই একেবারে পাকিস্তান সীমান্তে এসে হাজির। সীমানা নির্দেশক কাঠের খুঁটি পোতার বিরাট এক কন্ট্রাক্ট পেয়েছিলেন হর্ষবর্ধনরা। তারই তদারকে তাদের দুই ভাইয়ের প্লেনে চেপে এই বেরুবাড়ি আসা। অনেক টাকার আশা, কিন্তু আশায় বুঝি ছাই পড়ে যায় শেষটায়। বেরুবাড়িতে নামতেই খবরটা পেলেন পাকিস্তানের পশ্চিম সীমান্তে লড়াই বেঁধে গিয়েছে ভারতের সাথে। ঘোরতর সংগ্রাম শুরু হয়ে গেছে। আর এধারেও এই পূব সীমান্তেও পাকিস্তানি সাজ রব শোনা গেল, চোখেও পড়ল সঙ্গে সঙ্গে। বলতে কি, বুম বুম বুবুম বুবুম বম বম ঘনঘোর গর্জন হতে শুরু হলো। আর আওয়াজের সাথে সাথেই বোমারু বিমানের কুচকাওয়াজে ছেয়ে গেল সারা আকাশ। যেই না দেখা, যেই না শোনা, গোবর্ধন অমনি চিৎপটাং হয়ে পড়েছে এবং দাদাকেও ভূমিসজ্জায় আহ্বান করেছে তৎক্ষণাৎ। চটপট শুয়ে পড়ো দাদা, দেখছো কি দাঁড়িয়ে? শুয়ে না পড়লে বুমিয়ে দেবে যে, বুঝছো না? বম 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 বলতে না বলতে আকাশবাণীর মধ্যে গোবর্ধনের আমন্ত্রণপত্রের প্রতিধ্বনি শোনা যায়। হর্ষবর্ধন অটল অবিচল। বড় বড় বিপদের সম্মুখে চিরদিনই তিনি তার গোফের ন্যায় চাঞ্চল্যহীন। গোবর্ধনের কথাটা গ্রাহ্যই করলেন না। হ্যাঁ, শুয়ে থাকবার জন্যই এখানে আসা কিনা আমাদের? অমন কত বুমবাম হবে, কত কি হবে, শুয়ে থাকলেই চলবে কি না? পয়সা উপায় করা চারটিখানি কথা নয় ভাই। যখন এই বেরুবাড়িতে পা দিয়েছি তখন বলতে গেলে প্রাণ হাতে করেই বেরিয়েছি, পকেটে নিয়েই বসে আছি প্রাণ। দরকার হলে এই তুচ্ছ প্রাণের বিনিময়ে পকেট ভর্তি করে টাকা নিয়ে বাড়ি ফিরব, এই বেরুবাড়ির থেকেই, বুঝলি? তোর মতন শুয়ে শুয়ে ল্যাজ নাড়া আমার কম্য না। বম বম বুবুম বম 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 তর্জনের তোড়জোড় বেড়েই চলল আরও আরও। শুনলে না তো? আমাকেই ভুগতে হবে শেষটায়, বেশ বুঝছি। গোবর্ধন আক্ষেপ করতে থাকে। খানিকক্ষণ গর্জন আর বর্ষণের পর বোমারুরা বিদায় নেয়, কিন্তু অমনি দেখতে না দেখতে কোত্থেকে আবার এক ঝাঁক গোলাগুলি এসে হাজির। কোথায় যেন ওত পেতে বসেছিল ওরা। দাঁড়িয়ে উঠতে না উঠতেই গোবরা আবার চালিয়ে গেছে মাটিতে, চার হাত পা চার কোণে ছড়িয়ে দিয়ে। মাটি করলে, মাটালে, দাদাটাই মাটালে দেখছি। মাঠ ময় করে ছাড়লে তুমি। কেন বকবক করছিস বলতো? হর্ষবর্ধন ধমক লাগান। বকর বকর করতে ভাল লাগে তোর? আর রক্ষে নেই গো দাদা, বেশিক্ষণ আর বকতে হবে না আমায়। কি গোলাগুলি তোর রে বাবা, তোমার গালাগালির জোরকেও হার মানিয়ে দেয়। আরি ভোয়া দাদা, আরি ভোয়া। ভারী যে ধোঁয়া বার করছিস, ব্যাপার কি? ধোঁয়া নয় দাদা, ভোয়া, আরি ভোয়া। আরবি ফার্সি যাচ্ছিস আমার কাছে? বিদ্যে ফলানো হচ্ছে? সে কথার কোনো জবাব না দিয়ে কাতর স্বরে গোবরা পুনরুক্তি করে, আরি ভোয়া দাদা, আরি ভোয়া। আরি দিচ্ছিস আমার সঙ্গে? গর্জন করে ওঠেন হর্ষবর্ধন। বটে? আরি নয় দাদা, আরি ভোয়া। তার মানে বিদায় নিচ্ছি তোমার কাছে। ইংরাজিতে ওর মানে হচ্ছে গুড বাই, ফরাসি ভাষায় তাই হলো গিয়ে আরি ভোয়া। কোন বইয়ে পড়েছিল বা কার কাছে শোনা কে জানে, মৃত্যুর মুখোমুখি শুয়েও বিদ্যে জাহির করার এই সুবর্ণ সুযোগ সে ছাড়তে পারে না। গোলাগুলির খচখচানিতে যতটা হর্ষবর্ধনের মেজাজ না খিচড়ে ছিল, গোবর্ধনের পাণ্ডিত্যের খোঁচায় তার চেয়ে ঢের বেশি বিগড়ে যায়। খানিকক্ষণ গুম হয়ে থেকে তারপর তিনিও আওড়ান, পটাশিয়াম সায়ানাইড। ভাষাবিজ্ঞানে, জগতের বিভিন্ন ভাষাজ্ঞানে তিনিই বা কারুচে কম কিসে? তিনিও বলেন, বেশ, তবে তাই হোক, পটাশিয়াম সায়ানাইড। তার মানেও গুড বাই, তবে কিনা যে কোনো ভাষাতেই। গুরুম গুরুম গুম বাবুম বম বম
আকাশবাণীও যেন ওর কথায় সায় দেয়। বুমিয়ে দিলে দাদা, গুমিয়ে দিলে একেবারে। পট করে শুয়ে না পড়লে পটাশিয়াম সুইসাইড হয়ে গেলে দেখছো কি? আরে ঘাবড়াচ্ছিস কেন রে? এর নামই তো ওয়্যারবুম। ওয়্যারবুম তার মানে? ওয়্যারবুম মানে ফলাও কারবার। ওয়্যারবুম মানে লোহার দাম বাড়বে, লক্করের দাম বাড়বে, কাঠের দাম বাড়বে, আকারদের দাম বাড়বে, সব কিছুর দাম বাড়বে। টাকা কড়ির স্রেফ ছড়াছড়ি হবে। যত পারো লুটে নাও। এই হচ্ছে ওয়্যারবুম। এতে ভয় খাবার কিচ্ছু নেই। দেখতে না দেখতে পাই পাই করে আবার আকাশ বাতাস ছেয়ে এলো। বোমারু বিমানরা আবার শুরু হলো হরদম আর ভরদম। বুম বুম, বাবম বম, বম বম। এক টানা বুমুৎকার, ওয়্যারবুম যাকে বলে। উপরের বিমানরা উপে না যেতেই সীমান্ত পার থেকে সাঁই সাঁই করে গুলির ঝাঁক তেড়ে আসে। শন শন করে এসে কানের পাশ দিয়ে বন বন করে চলে যায় শীষ দিতে দিতে। দমদম বুলেট যত। হর্ষবর্ধন কিন্তু গ্রাহ্যই করেন না। ডোবালে দেখছি। গোবর্ধন শুয়ে শুয়ে প্যাচাল পারে। দাদাটাই ডোবালে। এবার ঝমাঝম করে গুলিরা আসতে থাকে। শ্রাবণের ধারার মতন এসে হানা দেয় তাদের ওপর। আড়ম্বর সাথে সাথেই তাদের আড়ম্বর। গোবর্ধন বলে, গেছি রে বাবা, গোল্লায় গেছি। আমি না গেলেও তুমি তো গেছো। কয়েক ইঞ্চির জন্য ওদের ফসকে যাচ্ছে কেবল। তোমার মাথার খুলিটা খুঁজে বার করতেই যা দেরি হচ্ছে ওদের। হর্ষবর্ধন তথাপি নরণচরণ, তবুও কোনো হুঁশ নেই ওর। ধুত্তর বলে গোবর্ধন চোটে মোটে উঠে দাদাকে শুইয়ে দিতে যায়। কিন্তু তার দরকার হয় না। একটা ছুটকো গুলির ছড়রা তার কানের কানকোপড়ায় ছুঁয়ে যেতেই তিনি ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে তৎক্ষণাৎ কাত হয়ে পড়েছেন। ধরাশায়ী হয়ে হর্ষবর্ধন গলা ছাড়েন, তবে তাই হোক, তুই যা বলছিস তাই করি ভাই। করলে বলেই বেঁচে গেলে এ যাত্রা, নইলে পটল তুলতে হতো এতক্ষণ। তা পটলই বলো বা তোমার ভাষায় ওই পটল সাইডই বলো। দাদার গলা গদগদ হয়ে ওঠে। ভ্রাত, ভ্রাত গোবর্ধন, সত্যি তুই আমায় ভালোবাসিস। আমার জন্যে প্রাণ দেওয়া তোর পক্ষে কিচ্ছু না, আমি জানি। কিন্তু তার চেয়েও বড় কথা, তোর নিজের জন্যেই আমার প্রাণটা তুই বজায় রাখতে চাস। গোবর্ধন গজগজ করে, চাই না ছাই। কেন, তুমি বলে কি আমি পিতৃহীন হব, অনাথ হয়ে যাব একেবারে? তুমি কি তাই ভাবো? আমার তিন কোলে কেউ আর থাকবে না? না 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 না, তা কেন? তা কি আমি বলেছি? তবে তুই যে আমার ভালো মন্দ দেখছিস, এই বেরুবাড়ির প্রান্তে এসেও সেটা ভুলে যাসনি, সেটাই কি কম বড় কথা রে? তোর পক্ষে এ কি কম প্রশংসনীয়? ভালো মন্দ না কচু, স্থানে অস্থানে একটা গুলি এসে লাগলে কি হতো তোমার খেয়াল আছে তার? বড়জোর মারা যেতাম, এই তো, তার বেশি তো আর কিছু নয়। তার জন্যে আমি ভাবি না। কিন্তু তুই যে এতখানি আমার জন্যে ভেবেছিস, এতেই আমি মর্মান্তিক কাবু হয়ে গেছি। বলতে কি, মর্মে মর্মে মরে আছি। আমি যাতে মারা না যাই তাই ভেবে ভেবেই তুই না এতটা কাহিল। গোবর্ধন বাধা দিয়ে বলে, মারা গেলে তো বাঁচতুম, সেই কথাই আমি ভাবছিলুম কি না। কিন্তু খুন না হয়ে জখম হতে যদি কি দশা হতো আমার, সেটা ভেবেছ? দৈবাৎ তাই যদি হতে, তবেই তো হয়ে গেছিল আমার। তাহলে তোমার ওই পাক্কা 3 মণ কাঁধে করে 7 মাইল দূরের হাসপাতালে আমাকেই বয়ে নিয়ে যেতে হতো। বাবা গো, সেটা কি 4টিখানি? তাহলেই তো গেছিলাম, সুখ আর ধরতো না আমার। হর্ষবর্ধন চুপ করে থাকেন। গোবরার বক্তব্যটা হৃদয়ঙ্গম করতে তাঁর সময় লাগে। তারপরে বিশদভাবে সেটা বুঝতে পেরে তিনি গুম হয়ে যান আরও। নিজের কলেবরের দিকে দৃকপাত করে অবশেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ক্ষুণ্ণ স্বরে তিনি বলেন, ওরকম বইতেই হয়। যুদ্ধ তবে বলেছে কেন?
ভারী ভারী যুদ্ধের বোঝা কি কম নাকি? তার মুখ থেকে কেবল এই কটি কথা বেরিয়ে আসে, আর্তনাদের সুরেই বার হয়। জবাব দেয় গোবর্ধন, যুদ্ধ তো ভারী, তুমি নিজে কেমন ভারী সেটা তো দেখো না। খেয়ে না খেয়ে যা একখানা লাশ বানিয়ে তুলেছ নিজেকে, বলতে কি তুমি এই যুদ্ধটাকে আরও ভারী করে তুলেছ দাদা। তাহলে তুই যখন হালকা থাকতে চাস, আমার বোঝা বইতে যখন এতটাই তুই নারাজ, বেশ তাহলে। হর্ষবর্ধন একটু থামেন, অন্তিম স্বরে চূড়ান্ত ব্যঞ্জনা দিতেই তিনি থামেন। তারপর অতি করুণ কণ্ঠে তার শেষ বিদায়বাণী উচ্চারিত হয়, তবে তাই হোক ভাই, তাহলে পটাশিয়াম সাইনাইড, চিরদিনের মতোই ওই পটাশিয়াম সায়ানাইড বলে মাটির উপরেই মুখ ফিরিয়ে তিনি পাশ ফিরে শোন।